আমার ফজলু পাগলা কই? ফজু পাগলা মানে আমি বাংলাদেশে এখন ফজু পাগলা হয়ে গেছি, আমি নাকি ফজু পাগলা। আচ্ছা ঠিক আছে, আমি পাগলই হলাম, মুক্তিযুদ্ধ করে এখন পাগলের ভূমিকা অবতীর্ণ হয়েছি, সেটাও আমার কথা না। এই ছেলেপেলেরাও আমার নামে ফজু পাগলা স্লোগানে দিয়েছে, আমি বাংলাদেশের একজন পাগলা। কিন্তু সবচেয়ে বড় কথা হইলো তারা আমাকে হত্যা করতে চায়। এই যে ফজলুর রহমানের যে বাসাটি রয়েছে সেই বাসার সামনেই কিন্তু পুলিশের পাশাপাশি এই মুহূর্তে সেনা সদস্যদেরকে কিন্তু মোতায়েন করা হয়েছে সার্বিক নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে। আজকে যদি আপনি আমাদেরকে খুব মাইকটার করেন, আমাদের আরো 2-4টা ভাই যারা জীবিত থাকবে, নড়াচড়া করতে পারে, তারা আপনার বাসার সামনে যাবে। আমি বলছি তোমরা প্রতিবাদ করো, কোনো সমস্যা নাই। প্রতিবাদের ভাষা অবশ্যই থাকতে হবে। গণতান্ত্রিক দেশে যদি প্রতিবাদের ভাষা না থাকে, প্রতিবাদ যদি না থাকে, সেটা যেন একটু সহনীয় হয়। বিএনপি নেতা জনাব ফজলুর রহমান কয়েকদিন ধরে বেশ আলোচিত হচ্ছেন তার একটা বিতর্কিত মন্তব্যের জন্য। এই ধরনের একটা মন্তব্য করে বেশ তোপের মুখে পড়েছেন, বিএনপি তাকে শোকজ করেছে, কিন্তু এখন তাকে গ্রেফতারের দাবি উঠছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, ফজলুর রহমান বিএনপি নেতা, তাকে গ্রেপ্তারের দাবিতে তার বাসার সামনে একদল বিক্ষুব্ধ জনতা ভিড় করেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ফজলুর রহমানের বাসা ঘেরাও করা হয়েছে। বিএনপি নেতা ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে তার বাসার সামনে বিক্ষোভ মিছিল। নিরাপত্তাহীনতায় ভুগছে বলেছিল ফজলুর রহমান সংবাদ সম্মেলন করে। এখন তার বাসার সামনে তাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষুব্ধ জনতা এবং সেখানে পরিস্থিতি সামাল দিতে সেনা মোতায়েন করা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে রয়েছে। ফজলুর রহমানের বাসার নিচে পুলিশের পাশাপাশি সেনা সদস্য মোতায়েন করেছে সরকারের তরফ থেকে ফজলুর রহমানের নিরাপত্তা দেওয়ার জন্য। চলুন আমরা কয়েকটা প্রতিবেদন দেখে আসি যে ফজলুর রহমানকে কেন, কি কারণে গ্রেপ্তারের দাবি করা হচ্ছে, কারা করছে, কেন করছে, এবং যে ফজু পাগলা নাম বলেছে মানুষ, নাম দিয়েছে, এই ফজু পাগলা নাম দেওয়া নিয়ে কি বলল ফজলুর রহমান সেটা আমরা দেখি, তারপরে কথা বলি। ফজু পাগলা মানে আমি বাংলাদেশে এখন ফজু পাগলা হয়ে গেছি, এবং এই নামটা আমাকে দিয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী জামাত ইসলাম। আমি নাকি ফজু পাগলা। আমি যুদ্ধ না করলে বা মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করলে এই সন্তানেরা তো বাংলাদেশের সন্তান হইতো না, এরা হয়তো পাকিস্তানের সন্তান। এখন পর্যন্ত কিন্তু আমি দলের মধ্যেই আছি, এখন পর্যন্ত আমি চেয়ারপারসনের উপদেষ্টা। ফ্রান্স থেকে দুইজন সাংবাদিক বলছে তাকে হত্যা করাই দরকার। আর কালকে সর্বশেষ পরশু রাত্রে দেখলাম আমি নামটা, আমার সেও জামাতের একজন ইউটিউবার, সে আমাকে বলছে যে ফজলু পাগলাকে জবাই করেই হত্যা করতে হবে। গতকালকে একটা ঘটনা ঘটেছে, আমি 5টার দিকে শুনতে পেলাম যে আমাকে দল একটা শোকজ নোটিশ দিয়েছে। আমার দল জাতীয়তাবাদী দল বিএনপি, আমি অন্যদের মুখে শুনলাম, এবং এই 5টা থেকে রাত্র 9টা পর্যন্ত আমার হাতে কোনো কাগজ পৌঁছে নাই। আমি রাত্র 9টার সময় দলের একটা কাগজও পেলাম, আমার কাছে সেই চিঠিটি এখন আছে। দেখলাম আমার নামে দল আমার কিছু কর্মকাণ্ড এবং কথাবার্তার জন্য শোকজ নোটিশ করেছে উত্তর দেওয়ার জন্য। এইটা খুবই একটা স্বাভাবিক ঘটনা। একটা রাজনৈতিক দলে একজন কর্মীর প্রতি তার দল যদি মনে করে যে কর্মীর বোধহয় কিছু ত্রুটি বিচ্যুতি আছে, সে তাকে শোকজ করতেই পারে, আমাকেও করেছে। এবং নির্দিষ্টভাবে আমি বলতে চাই, আমি তার উত্তর দলকে দিব, দল যা জানতে চায় তাও আমি বলবো, এবং তারপরে দল আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নিবে। এখন পর্যন্ত কিন্তু আমি দলের মধ্যেই আছি, এখন পর্যন্ত আমি চেয়ারপারসনের উপদেষ্টা, আমি বিএনপির লোক। আজকে হঠাৎ করে, যেটা দুর্ভাগ্যজনক, আজকে হঠাৎ করে আমি দেখতে পেলাম সকালবেলায় আমার বাসার সামনে কিছু মিছিলের শব্দ পাইলাম। সেই শব্দগুলো বলাটাও আমার কাছে মনে হলো কিছু এই ছোট ছোট ছেলে মেয়ে আমার সন্তানের সমান। এরা কারা আমি চিনিও না। এরা স্লোগান আমার নামে দিল, ফজু পাগলাকে গ্রেপ্তার করো, ইত্যাদি ইত্যাদি। ফজু পাগলা মানে আমি বাংলাদেশে এখন ফজু পাগলা হয়ে গেছি, এবং এই নামটা আমাকে দিয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী জামাত ইসলাম। আমি নাকি ফজু পাগলা, এবং প্রথমে এই কথাটা বলেছে মুফতি আমির হামজা নামে একজন লোক। আচ্ছা ঠিক আছে, আমি পাগলই হলাম, মুক্তিযুদ্ধ করে এখন পাগলের ভূমিকা অবতীর্ণ হয়েছি, সেটাও আমার কথা না। এই ছেলেপেলেরাও আমার নামে ফজু পাগলা স্লোগানে দিয়েছে, আমি বাংলাদেশের একজন পাগলা। কিন্তু সবচেয়ে বড় কথা হলো তারা আমাকে হত্যা করতে চায়, আমাকে মারতে চায়। তারা আমার বাসার সামনে যেভাবে গিয়ে মব সৃষ্টি করেছে, আমি দেখছি গত 1 বছর যাবৎ 5ই আগস্টের পর থেকে
আমাদের কিছু সন্তান মব সৃষ্টি করে তাদের দাবি দাওয়া বলেন আর যাই বলেন তা আদায় করতে চায়, এবং এটা আপনারা ভালোভাবেই জানেন। কিন্তু আমার মতো একজন সিনিয়র মানুষ যে দেশটার জন্য যুদ্ধ করেছে, আমি যুদ্ধ না করলে বা মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করলে এই সন্তানেরা তো বাংলাদেশের সন্তান হইতো না, এরা হয়তো পাকিস্তানের সন্তান। কাজে আমাদেরকে হত্যা করা বা আমাদের নামে বিশ্রী স্লোগান দেওয়া বা আমি একটা বাসা বাড়িতে থাকি সেটা হলো ভাড়া বাসা, এটা আমার নিজের কোনো বাসা না। আমি ওই সেগুন বাগিচা কনকট টাওয়ারে আমি ভাড়া থাকি, সেটা ভাড়া বাসা। এখন আমি মনে করতেছি যে আমি যে ভাড়া বাসায় আছি, যেভাবে গিয়ে আমার সাথে মব সৃষ্টি করা হয়েছে, আমি বাসায় আমাকে থাকতে দিবে কিনা। প্রথম আমার অনিশ্চিত অবস্থা, কারণ মালিক বলতে পারে ভাই আপনাকে বাসা ভাড়া দিলে আমার বাড়ি ঘর পুড়িয়ে ফেলবে ভাঙে, যেটা করতেছে মব। দুই হলো আমি আমার জীবন নিয়ে চিন্তিত যতটা, তার চেয়ে আমার স্ত্রী আজকে দেখেন আপনি বসে আছে, আমার সন্তানরা ওখানে থাকে, আমার ছোট সন্তান ব্যারিস্টার, আমার আরো 2 সন্তান আছে, এক সন্তান উত্তরাতে থাকে, বড় ছেলে মেজো ছেলে আছে, সেও চাকরি করে। আমি আজকে বলতে চাই তারা এই 2 সন্তান আমার সাথে থাকে, তাদের তো কোনো অপরাধ নাই, এবং একজনের বাসা পর্যন্ত কি মব সৃষ্টি করা যেটা বাংলাদেশে হইতেছে, এটা কি আপনারা ন্যায় ভিত্তিক মনে করেন কিনা বা ন্যায্য মনে করেন কিনা। আমি আমার জীবন, আমি কোনো ভয় করি না, যে আমার মৃত্যুকে আমি কোনোদিন ভয় করি না, কিন্তু অপমৃত্যু আমার কাছে সবচেয়ে বেশি লজ্জাজনক। আমার কাছে মনে হচ্ছে দেশ বিদেশ থেকে স্বাধীনতা বিরোধী শক্তির যারা ইউটিউবার এবং যারা তাদের পক্ষে সাংবাদিকতা করে স্বাধীনতা বিরোধী শক্তির পক্ষে দেশে বিদেশে থেকে বেশ কয়েকদিন যাবৎ প্রথম বলছে ফজলুর রহমানকে মব জাস্টিস করো, তার উপরে মব জাস্টিস এখন প্রযোজ্য। আর ফ্রান্স থেকে 2 জন সাংবাদিক বলছে তাকে হত্যা করাই দরকার। আর কালকে সর্বশেষ পরশু রাত্রে দেখলাম, আমি নামটা আমার, সেও জামাতের একজন ইউটিউবার, সে আমাকে বলছে যে ফজলু পাগলাকে হত্যা করতে হবে। এই যে অবস্থাটা, এই অবস্থাটা জানানোর জন্য আমি আপনাদের কাছে আসছি, এবং তার রেজাল্ট আমি দেখতেছি আমার বাড়ির সামনে। 7 থেকে 8 জন বা 9 জন ছেলে মেয়ে, এরা কারা কোন দলের আমি চিনি না। এই যে অবস্থা, এই অবস্থাতে আমি তো দেশের একজন নাগরিক, আমার তো বাঁচার অধিকার আছে। আমি প্রথমে বাংলাদেশের জনগণের কাছে হাত জোর করে আহ্বান জানাবো, আমি বাংলাদেশের ফজলুর রহমান, আমি হাত জোর করে আপনাদের জানাবো আমি একজন মানুষ, আমি হাত জোর করে আপনাদের কাছে জনগণের কাছে বলতে চাই আমি একজন মুক্তিযোদ্ধা, আমার বাঁচার অধিকার এই দেশে আছে, এটা আমি মনে করি। এটা আপনারা মনে করেন কিনা, কিন্তু আপনারা কি মনে করেন এইভাবে আমাকে হত্যা করলে পরে বাংলাদেশ এবং বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থাটা কি এরকমই থাকবে? আমাকে হত্যা করা উচিত বলেই আপনারা মনে করেন? আর আমার দলকে আমি বলবো এই কথাটা, দল আমাকে একটা শোকজ করতেই পারে, এটা আমি উত্তর দিব, সেটা দলের সঙ্গে আমার ব্যাপার, তখন দেখা যাবে। কিন্তু আমাকে হত্যা করার জন্য যারা আসলো, আমি তাদের সঙ্গে, আমি তাদেরকে চিনি না, জানি না, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, দূর সম্পর্ক নাই, তাদের সাথে আমার শত্রুতাও নাই, আমার কোনো মিত্রতাও নাই। কিন্তু এই যে মব একটা সিচুয়েশন সৃষ্টি হয়ে আমাকে যে হত্যা করার জন্য বা আমার ছেলে মেয়েদেরকে সর্বনাশ করার জন্য, আমার পরিবারকে সর্বনাশ করার জন্য আমি একটা ভাড়া বাসায় থাকি, এর মধ্য দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই দেশে কি আমার বাঁচার অধিকার আছে কি নাই, এটা জনগণকে জানানো উচিত। বিএনপি নেতা জনাব ফজলুর রহমান কয়েকদিন ধরে বেশ আলোচিত হচ্ছেন তার একটা বিতর্কিত মন্তব্যের জন্য। ইনফ্যাক্ট তিনি নিয়মিতই এমন সব মন্তব্য করছেন যেগুলো তার দলের বিপক্ষে যায়, পলিটিক্যালি ইনকারেক্ট, পলিটিক্সের মানুষদের পলিটিক্যালি কারেক্ট মন্তব্য করা দরকার। কিন্তু সম্প্রতি তিনি একটা টক শোতে 5 আগস্ট ঘটিয়েছে কালো শক্তি, এই ধরনের একটা মন্তব্য করে বেশ তোপের মুখে পড়েছেন। বিএনপি তাকে শোকজ করেছে, সত্যি বলতে বিএনপির অনেক আগেই তাকে শোকজ করা উচিত ছিল, তাকে থামানো দরকার ছিল। কিন্তু এখন তাকে গ্রেফতারের দাবি উঠছে। তার বাসার সামনে কিছু লোকজন গিয়ে হাজির হয়েছে, তারা নানা রকম দাবি করছেন এবং গ্রেফতারের দাবি করছেন। এখন প্রশ্ন হচ্ছে তাকে গ্রেফতারের দাবি কে করতে পারে, কেন করতে পারে? জনাব ফজলুর রহমান বলছিলাম 5 আগস্ট পরবর্তী সময় থেকে প্রচুর বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি আওয়ামী লীগের পক্ষে এক ধরনের কথা বলেছেন, শেখ হাসিনার বিপক্ষে হলেও আমরা মনে রাখবো 5 আগস্টের আগে শেখ হাসিনার সময়ও তিনি অত্যন্ত কঠোর ভাষায় শেখ হাসিনার বিরুদ্ধে কথাবার্তা বলে গেছেন। সুতরাং তিনি আজকে নতুন করে কথা বলছেন তা না, তিনি রাজনৈতিক কর্মী হিসেবে মাঠে যেমন ছিলেন, তিনি মিডিয়াতেও সরব ছিলেন। যাই হোক, এখন সমস্যাটা কোথায়, কেন বা কারা তাকে এই কাজ করতে পারে? তাহলে তার আগে দেখতে হবে জনাব ফজলু আসলে কাদের শত্রুতে পরিণত হয়েছেন। আমরা জানি তিনি একজন মুক্তিযোদ্ধা, তিনি মুক্তিযুদ্ধকে ধারণ করেন এবং সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনা, মানে আওয়ামী চেতনার কথা বলছি না, মুক্তিযুদ্ধের একটা আওয়ামী চেতনা আছে, সেই চেতনা আমরা সমর্থন করি না, সেটার বিরুদ্ধে আমরা কাজ করবো। কিন্তু মুক্তিযুদ্ধ তো হয়েছিল, তার একটা সত্যিকার স্পিরিট ছিল, তিনি সেটার পক্ষের লোক। এবং সেটা বলতে গিয়ে তিনি মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল, যারা আজও বাংলাদেশের রাজনীতি করছেন এবং রাজনীতিতে ইদানিং তাদের বেশ শক্তি হয়েছে বলে মনে হয়,
তাদেরকে তিনি কটাক্ষ করেছেন, তাদের মুক্তিযুদ্ধের সময়কার অপরাধের কথা এনেছেন, বিরোধিতার কথা এনেছেন। শুধু তাই না, তিনি ফার রাইটদের যে এক ধরনের উত্থান হচ্ছে আমাদের, তিনি সেটার বিরুদ্ধে কথা বলছেন। সুতরাং তার শত্রু কারা, তিনি কাদেরকে শত্রু বানিয়েছেন, এটা বোঝা যেতেই পারে। বাংলাদেশে যতদিন মুক্তিযুদ্ধের কথা খুব উচ্চকিত স্বরে আসবে, সেটা একটা বিশেষ গোষ্ঠী, স্বাধীনতা বিরোধী একটা গোষ্ঠী, যাদের রাজনৈতিক শক্তি হিসেবে আমাদের মাঠে আছে, তাদের খুব গায়ে লাগার কথা, গায়ে লাগছেও। ইনফ্যাক্ট সেই কারণেই যেন ফজলু সত্যি শত্রুতে পরিণত হয়েছেন। আমি আবারও বলছি, 5 আগস্ট কালো শক্তি ঘটিয়েছে 5 আগস্ট, এটা অত্যন্ত আপত্তিকর ডেলিগেটরি মন্তব্য। তিনি এই মন্তব্যের জন্য তার আসলে ক্ষমাও চাওয়া উচিত, কারণ 5 আগস্ট কারা করেছে, এর মধ্যে তার নিজের দল আছে, সাধারণ মানুষজন আছে, অন্যান্য অনেক শক্তি আছে, এই দেশের সব মানুষ একত্র হয়েছিল বলে এটা হয়েছে। তিনি বলে ফেলেছেন, তার ক্ষমা চাওয়া উচিত। শুধু সেটাও যে বলেছি, তার প্রচুর মন্তব্য অত্যন্ত আপত্তিকর ছিল, তার দল তাকে অনেক আগেই শোকজ করা দরকার ছিল। তিনি বহিষ্কৃত হতে পারেন, তিনি যদি ঠিকঠাক মতো জবাব দিতে না পারেন, কিন্তু তাকে গ্রেফতারের দাবি, আমি আবারও বলছি, এটা খুবই বাড়াবাড়ি। মিস্টার ফজলু যদি জেলে যান এবং তিনি যদি কথা বলতে না পারেন, তিনি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবেন না, তিনি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদেরকে আক্রমণ করবেন না, তারা শান্তিতে থাকবে, তিনি ফার রাইটদের বিরুদ্ধে কথা বলবেন না। বাংলাদেশে যে চমৎকার একটা সম্প্রীতির বাংলাদেশ ছিল সব ধর্ম বা সবার মধ্যে, সেই জিনিসটা যারা ভেঙে দিচ্ছেন তাদের সমস্যা হবে। জনাব ফজলু যদি তাদের বাইরে থাকেন, কথা বলতে থাকেন, তিনি জেলে গেলে অনিবার্যভাবেই তাদের অসুবিধা হবে। সুতরাং আমরা বুঝতে পারি এই মুভমেন্ট কারা কেন কীভাবে করতে পারে। নানা রকম সংগঠনের নাম নিয়ে তার বাসার সামনে এসে দাঁড়িয়ে কিছু হাতে গোনা কিছু লোকজন বসেছে, কিন্তু আমরা জানি এই বিরোধিতাকারী শক্তিদের অনেকেরই নানান নামের দোকান আছে, তারা সেগুলো দিয়ে এক এক সময় এক একভাবে এগুলো করানোর চেষ্টা করে। আমরা কোনোভাবেই যেন ফজলু গ্রেফতার হওয়ার পরিস্থিতি হোক, এটা আমরা মেনে নিতে চাই না, মেনে নেব না। তার মন্তব্যের সমালোচনা করার পরও আবারও বলছি, তিনি সঠিকভাবে কথাবার্তা বলেননি, কিন্তু এই দেশের স্বাধীনতা বিরোধী একটা শক্তি কোনো না কোনোভাবে কাউকে না কাউকে উস্কানি দিয়ে তাকে গ্রেফতারের পরিস্থিতি তৈরি করবেন এবং সেখানে একটা ক্রাউড তৈরি করার চেষ্টা করবেন। আমরা এখন ইদানিং বলি না, বাংলাদেশে মব তৈরি হয় না, মব তৈরি করা যায় পরিকল্পনা করে। মব তো স্পন্টেনিয়াসলি তৈরি হওয়ার কথা, কিন্তু নানান উদ্দেশ্যে নানান ধান্দায় এই দেশে মব তৈরির চেষ্টা হয়। এখনো পর্যন্ত হালে খুব একটা পানি পায়নি, কিন্তু সেটা পাবে না কে বলছে? আমরা যেন খুব সতর্ক থাকি এবং রাষ্ট্রেরও, সরকারেরও খুব কঠোরভাবে এই ধরনের চেষ্টার বিরুদ্ধে দাঁড়ানো দরকার। যেন ফজলুর সমালোচনা আমরা করব, কিন্তু তাকে গ্রেফতার করার কোনো যুক্তি নেই। এটা যদি হয় তাহলে এই দেশের স্বাধীনতা বিরোধী শক্তি যারা এখনো আছে, যারা এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, এই দেশের স্বাধীনতা চায়নি, যারা পাকিস্তানের সাথে কোলাবোরেট করেছে, তাদেরকে জিতিয়ে দেওয়া হবে। এই জয় আমরা হতে দেব না। আবারও বলছি, স্বাধীনতা বলা মানে এটা আওয়ামী লীগের বাপের সম্পত্তি না। স্বাধীনতা দেশের প্রত্যেকটা নাগরিকের এবং আওয়ামী লীগের সেই তথাকথিত স্বাধীনতার চেতনা আমরাও ডিনাউন্স করি, ডিসকার্ড করি। প্রচুর লেখালেখি একসময়গুলোর বিরুদ্ধেও করেছি, বলেছি। সুতরাং এটাকে ওই ট্যাগ করার, স্বাধীনতার কথা বললে আওয়ামী লীগের ট্যাগ করা হবে না। যেন ফজলু আওয়ামী লীগের তীব্র সমালোচনা করার পরও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা নির্ধারণ করেছিল একজন মুক্তিযোদ্ধা হিসেবে। ফজলুর রহমানের যে বাসাটি রয়েছে, সেই বাসার সামনেই কিন্তু পুলিশের পাশাপাশি এই মুহূর্তে সেনা সদস্যদেরকে কিন্তু মোতায়েন করা হয়েছে। সার্বিক নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে আমরা দেখছি এর পাশেই কিন্তু আসলে যে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন। আমরা দেখছি গতকাল রাত থেকে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে অবিলম্বে ফজলুর রহমানকে গ্রেফতার করতে হবে। আজকে যদি আপনি আমাদেরকে খুব মাইকটার করেন, আমাদের আরো 2-4টা ভাই যারা জীবিত থাকবে, নড়াচড়া করতে পারে, তারা আপনার বাসার সামনে যান। আমি বলছি তোমরা প্রতিবাদ করো, কোনো সমস্যা নাই। প্রতিবাদের ভাষা অবশ্যই থাকতে হবে। গণতান্ত্রিক দেশে যদি প্রতিবাদের ভাষা না থাকে, প্রতিবাদ যদি না থাকে, সেইটা যেন একটু শোভনীয় হয়। তোমরা এখনো অশোভনীয় হয় বলতেছি না, বলছি যে বিষয়টা একটু দৃষ্টিকোণ লাগে, রাস্তার মাঝামাঝি এটা আবার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তোমরা একটা কাজ করতে পারো কিনা, মানে আমি যেটা আমার যে একটা করো যে তার বিরুদ্ধে তো তোমরা একটা অবস্থান নিচ্ছ, এবং সারা বাংলাদেশে আমার মনে হয় বর্তমান নতুন বাংলাদেশে ম্যাক্সিমাম লোকজনই এটার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা। হ্যাঁ, ওই জন্য কিন্তু যে বিএনপির যে দলীয় যে কথাটা কিন্তু শোকজের কথা, এবং শোকজের যে আমি ভিতরে যে জিনিসগুলো সুন্দর লেখা, একেবারে সুন্দর। এখন সেটা তাদের বক্তব্য কিন্তু এটা তার এগেস্টে ব্যক্তি হিসেবে একজন বক্তব্য দিচ্ছে, কিভাবে কি করছে এটা দিচ্ছে, দিতেই পারে। তোমাদের যে প্রতিবাদের যে ধরন বা ভাষা একটু চেঞ্জ করো, মানে আমি বলছি হ্যাঁ জায়গাটা চেঞ্জ করো। তোমাদের অনুরোধ করতেছি, এখানে একটু রাস্তার মাঝখানে না থেকে তুমি একটা পাশে চলে আসো, তাহলে ওটা ফ্রি থাকলো। এখন একটা যদি গাড়ি উঠায় দেয়, মানে সকাল থেকে অফিস আওয়ার শেষ, আলহামদুলিল্লাহ এখন একটা বাচ্চাদের ছুটি হতে পারে। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি কিভাবে ট্রাফিকটাকে নিয়ে। না ওইটার জন্য না, তুমি নিজেও বুঝতেছো না, ওইখানে জায়গায় প্রচন্ড গরম, নিজেরাও কষ্ট পাচ্ছ। এটা কতক্ষণ থাকবা, মানে এটা না করে আমি বলি, এটা আমিও তোমাদের বড় ভাই হিসেবে হয়তো বলতে পারি, বললাম আর কি একটু রিকোয়েস্ট করো। এটার থেকে আশেপাশে তো হচ্ছে মানে এটা তো দুদক তো জায়গা। হ্যাঁ, তারপরে একটা পাশে যদি কোনো একটা জায়গাটাকে দেখা যায় যে কোনো একটা জায়গা যদি ওইখানে তোমরা হচ্ছে ব্যানার লাগাও, ওইখানে প্ল্যাকার্ড লাগাও, সমস্যা নাই।
তোমাদের ভাষা তো আমি তো ওই যে আগের মতো যে মুখটা বন্ধ করতে পারতেছি। আমি রেসপেক্ট রেখেই বলতে চাচ্ছি, হ্যাঁ রেসপেক্ট রেখে আমি একটু দ্বিমত পোষণ করছি। আমরা যেখানে আছি এখানে থাকতে চাচ্ছি, আমরা এখানে কোনো বিশৃঙ্খলা দিচ্ছি না। সকাল থেকে বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য সব ব্যবস্থা করেছি, অফিসে কালকে সব ব্যবস্থা করেছি। একটা রিক্সা সিঙ্গেল নটে মানে রিক্সা সিঙ্গেল সেটা আমরা রাখতে দিচ্ছি না। আমরা শান্তিপূর্ণ যতটাকে সম্ভব সর্বোচ্চটা আমরা করে যাচ্ছি, আমরা ওখানে একটু থাকতে চাচ্ছি। তাহলে একটা কাজ করো, তোমাদের ওখানে যে কজন আছে সবাই মিলে কষ্ট অনেক করেছি, অনেক করেছি। ওখানে অবস্থান যদি নিতে চাও তাহলে তোমাদের 4-5 জন ভলান্টিয়ার দাও। হ্যাঁ আমরা ভলান্টিয়ার করছি, এখানে 2 জন দাও, এখানে 2 জন দাও, এখানে 4 মানে 2 4 6 8টা আমরা 8 জন তুমি হচ্ছে ভলান্টিয়ার দিয়ে দাও, দিয়ে হচ্ছে রিকশা এবং এগুলো গাড়ি ঠিক করে দাও। আমরা এখানে তো আমি ঠিক করতে পারবো না না তুমি আসো, আপনাদের সহযোগিতা লাগবে অবশ্যই, প্রশাসনের সহযোগিতা। আমরা প্রশাসনের সহযোগিতা না আজকে আমরা দেখবো খালি তোমাদের, আমরা প্রশাসনের সহযোগিতা আছে, সহায়তা করেই সহযোগিতা করা। আজকে তোমরা একটা শান্তিপূর্ণ অবস্থান আপনাদের তোমরা আজকে মেইনটেইন করবে আর কি এখানকার ট্রাফিকটা। না আমরা আপনাদের সহযোগিতা করব। আমাদের ক্রাউড যদি বেড়ে যায় তাহলে আমরা আমাদের লোক পারলে আমরা পারবো, এখন তো আমরাই আছি 10 জন, আমরা কি বলবো না ট্রাফিক ও আপু 10 জন আচ্ছা কিছু বিপ্লব একজন দিয়ে শুরু, একজন দাঁড়ান, একজন আইসা শেষ করেন না। বিপ্লব একজন দিয়ে শুরু। 2013-তে 34 BCS এর পিলি দিয়েছিলাম। বাংলাদেশের ইতিহাসে যে পিলিতে প্রথম কোটা প্রয়োগ করা হয়। তো জুলাই শুরু হয়েছিল 2013-তে, 2024 এসে জুলাই পূর্ণতা পাইছে, বাট 5 আগস্ট মানে কোটা আন্দোলন পূর্ণতা পাইছে, বাট জুলাইয়ের যে বিপ্লব সেটা কিন্তু 5 আগস্ট পূর্ণতা পায় নাই। সেই পিলি রেজাল্ট বাদ দিতে হয়েছিল, তৎকালীন আওয়ামী লীগ সেটা বাদ দিয়েছিল। আমি প্রথম পিলিতে টিকি নাই কোটার কারণে, কোটা বাদ দিয়ে যে রেজাল্ট দিয়েছে সেটাতে আমি টিকছি। হ্যাঁ তারপরে হয় নাই, কারণ আমার ক্যাম্পাসে একটা ছাত্র ছিল আমার পাশায়, আমি একটা ছাত্র সংগঠনে ছিলাম। আমার ছাত্র সংগঠন যেটা ছিলাম সেটা সরকারে ছিল না, হ্যাঁ যার কারণে হয় নাই, আমি আসতে পারি নাই। তো পরবর্তী যে ব্যাপারগুলো 18-তে যেই কোটা বিরোধী আন্দোলন, 18 পরবর্তীতে 24-এর কোটা বিরোধী আন্দোলন, তো অনেক বেশি সংখ্যক শুরু করেছে। ব্যাপারটা এরকম না, 5ই আগস্ট বা আমরা যেটাকে 36 আগস্ট বলি 2024 যে জুলাই বিপ্লব হয়েছে, জুলাই বিপ্লবটা সম্পূর্ণ হয় নাই। একটা সাংবিধানিক প্রতি বিপ্লবের মাধ্যমে, হ্যাঁ সংবিধানের এই বুকি চুকি দেখায় যেগুলো চলতেছে এগুলো চলবে না, চলতে পারে না। আমরা 1 বছর দেখছি, 1 বছর অনেক কিছু বলি নাই, দেখছি। তো আমরা এখন বলবো আমরা এই উত্তরাতে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে বন্ধ করে দিব, হ্যাঁ সারা দেশ জ্যাম লাগবে, আমরা ওটা চাই না। যার জন্য সমস্যা তার বাসার সামনে চাইলে ওখানে করতে পারবেন। কালকে যদি আপনি সমস্যা করেন, সে আজকে যদি আপনি আমাদেরকে খুব মাইকটার করেন, আমাদের আরো 2-4টা ভাই যারা জীবিত থাকবে নড়াচড়া করতে পারে, তারা আপনার বাসার সামনে যাবে। অফিস কি না বাসাতে যাবেন না, বাসা অফিস আছে না, অফিসে কি আপনারা জনভোগান্তি করতে চান? একজনের জন্য আমরা সবাই আমার বাসা যেমন করে এই যেখানে যান বাসা, এর তো একজন না। আমি নয় পল্টন স্যার, আমি নয় পল্টন দেব। আমরা কি তাদের কোনো বিরক্ত করতেছি? আমার ভাবিসের বাসা থেকে ওখানে তো মনে হয় 1000 জন থাকে, তার মধ্যে আমি একজন। তো সবার বিরক্ত হবে না? না আমরা তো তাদের বিরক্ত করবো না, আমরা বলবো যে মাসুদ ভাই আপনাকে প্রেশারাইজ করবে। ওই আপনার বাসার যারা বাসিন্দা তারা আপনাকে প্রেশারাইজ করবে, বাট জনগণ তার মানে এটা খেসার দিচ্ছে না, ভোগান্তি হচ্ছে না। আমরা ওটা চাচ্ছি আমাদের এই যে রাষ্ট্র মেরামত করা যাবে না। আমি বলি রাষ্ট্র মেরামত পুলিশের দায়িত্বে আসবে। আমি এক কথাতে শেষ করি, দায়িত্বটাও ওরকম। মাসুদ ভাই আমি একটা কথাতে শেষ করি। দানের মহত্ব পরিমাণের উপর নির্ভর করে না, আপনি কি 1 টাকা দান করলেন না 1 লাখ দান করলেন, এটা নির্ভর করে যে অন্তর থেকে যেটা আসে ওইটার উপর। যদি আন্দোলনের সংখ্যা দিয়ে আন্দোলন হয় না, সংখ্যা দিয়ে বিপ্লব হয় না। ন্যারেটিভ কি সঠিক জায়গায় আছে কিনা, এখানে কিন্তু এটার উপর ডিপেন্ড করবে। এই প্রশ্ন কিন্তু এখানে কেউ করেও না। না না আমাদের সংখ্যা আপনারা খুব হাসলেন, খুব ভালো লাগছে। না আমি বলছি যে সংখ্যা হয়তো বেড়ে যেতে পারে। অনেকে অফিসার এসে আসে। না আমি বলছি কিন্তু যে আপনাদের হচ্ছে এই ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য আমার কিছু ভলান্টিয়ার লাগবে। এই তখন মাঝখানে থাকলে তো ট্রাফিকের সমস্যা হবে। আচ্ছা আমাদের আমরা আপনাদের সহযোগিতা করবো, বা এখনো যদি আমাদের লোকজন বেড়ে যায় তখন আমরা একটু এখন আমরা 2-1 জন থেকে হেল্প করবো। আমরা সবাই মিলে নাগরিক এখানে যদি পয়সা না থাকে তাহলে সবাই হচ্ছে ট্রাফিকের দায়িত্ব পালন করে, তাহলে তো কাজ হবে, তাহলে তো সব কাজই হচ্ছে। আমার অবস্থান হলো আমরা উত্তরা ট্যাগ পুরো গ্রুপকেই বলছি, তাতে চলে আসবে, ট্যাগও আসবে, ট্যাগের পুরো গ্রুপ চলে আসবে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য। যখন অনেক ক্রাউড হয়ে যাবে উত্তরা থেকে আসলে তো আমাদের আমার অনুমতি লাগবে না, প্রশিক্ষিত আমাদের অনুমতি ছাড়া তো আসবে না। আচ্ছা আমি দায়ানকে বলবো, হ্যাঁ ইমিকে বলবো, এদিকে যারা আছে তাদেরকে দেওয়া বলেন তো দেখে আসে কিনা, ওরা ওই এলাকা ছাড়া আসবে না, এদিকে আসবে, এদিকে যারা তারাই আসবে। আমাদের উত্তরার যে কোনো আয়োজন সেটা খাওয়া দাওয়া বসে নাকি, হ্যাঁ আমরা সবাই উত্তরা থেকে আসি, সবাই উত্তরা থেকে আসি। আমাদের এখানে মোটামুটি সংখ্যাটা বেশি ছিল রাতে, এখন একটু আমাদেরকে হেল্প করে। আবার ফজলু পাগলা কই 1 2 3 4 ফজু হবে গ্রেফতার 1 2 3 4 বাকশাল নম্বর এই ফজলু পাগল তিনি সেগুনবাগিচাতে বসবাস করেন, তো আমরা সেখানে সেগুনবাগিচা এড করেছি। তো এই স্লোগানটা কেন, আপনি প্রশ্ন ছিল এই স্লোগানটা কেন এখন জাতীয় স্লোগান, সব প্রেক্ষাপটে কেন ইউজ হয়। শুনেন, এই জেনারেশনের ছেলেরা এমন কিছু মন্তব্য, এমন স্লোগানগুলো করতে চায় যেগুলো আসলে মানে
সমাজের সাথে বিবেকে তাড়না আসে। আমরা দেখেছি বিগত সময় স্লোগানগুলো ছিল এক ধরনের একপাক্ষিক, মানে মানে স্লোগানের মধ্যে কোনো এক ধরনের আমাদের বিদ্রোহ আনার বা আমাদের স্পৃহা আনার, আন্দোলন করা, সেটা কোনো একটা ছিল না। এক ধরনের স্লোগানটা ছিল আমাদের যে স্লোগানটা আমরা যেখানে আজকে যেটা করেছি সেটা হলো সেগুন বাগিচার কাউয়া ফজলু আমার সাওয়া। এই স্লোগানের প্রেক্ষাপটটা আসলে ওই হত্যাকাণ্ড থেকে আসে। আর এই জিনজির একটা জেনারেশনের একটা যুক্তিকতা যে আপনাকে এমন একটা কথা বলে যাতে আপনার বিবেকে তাদের ঢুকে, কারণ এই জেনারেশনে ঘুরিয়ে পেঁচে কথাগুলো বলতে পছন্দ করে না। তারা একেবারে একটা কথা বলবে যেটা আপনার মাথায় ঢুকে যাবে, একেবারে শর্ট এবং সামারাইজ করেছে কথা। তো এই স্লোগানটা সেটারই বই প্রকাশ করে। আমি যখন এই স্লোগানটা বলবো তখন আপনি আমার কথা বা আমার বার্তা কি ম্যান্ডেটে আমি এখানে দাঁড়িয়েছি সেটা আপনি শুনবেন, আমার ন্যারেটিভটা কি সেটা আপনি শোনার আগ্রহ প্রকাশ করবেন। এই জন্য আমরা এই স্লোগানটা আর কি বলি আর কি বিভিন্ন প্রেক্ষাপটে। এবার এখন ধরা যায় নেক্সট যদি কোনো অঘটন বা কোনো প্রেক্ষাপট আসে সেই প্রেক্ষাপটে এটা ব্যবহার হবে, এটা চেঞ্জ হবে, কিন্তু স্লোগানের টোনটা হয়তো মিল থাকবে আর কি। ভাষা যে একটা স্লেজিং হয়তো এটা আপনি বলতে পারেন। ভাষার যে একটা আমরা এখন দেখতেছি, শুনেন, এই জেনারেশন না সুশীলতা ভালোবাসে না, এই জেনারেশন সুশীলতা আর কি ভালোবাসে না। এক কথায় সুশীলতা এরা জুলাইয়ের পরে এরা অবরচনা করেছে। আমরা দেখেছি যে এখনো যে জুলাই সুশীলতা করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস 1 বছর ধরে সুশীলতা করে কি এমন অবদান করেছে তা আমরা বই প্রকাশ দেখতে পাচ্ছি। জুলাই ঘোষণাপত্র নামে আমাদের মূল একটা হাতে ধরাই দিছে, না আছে সেখানে জুলাই রাজবন্দীদের কথা, না আছে শাপলা চত্বরের কথা, না আছে ফিলখানা হত্যাকাণ্ড, না আছে 47-এর কথা, না আছে মোদী বিরোধী আন্দোলনের কথা। তো এই ঘোষণাপত্র মূলা ধরা দেওয়ার উপহাস যদি এই মানে কি বলবো এই ধরনের গভর্নমেন্ট থেকে পাই, আপনি কি বলতে চাচ্ছেন যে আসলে সুশীলতা দিয়ে কখনো কিছু হবে না, সুশীলতা দিয়ে কখনো কিছু হয় না। আপনাকে অডাসিটি মেনটেন করে আপনাকে শাসন কায়েম করতে হবে, বিচার করতে হবে, কারণ এই যুগ আর সুশীলতা দিয়ে হয় না, এই জাতির জন্য সুশীলতা হয় না। শেষের স্লোগানটা কি? এটা হচ্ছে আমরা এখানে যেটা দিচ্ছি সেগুন, ওর বাসার নাম হচ্ছে সেগুন বাগিচা কনকট, আমরা দিলাম সেগুন বাগিচা কাউয়া ফজলু আমার ... বিএনপি নেতা ফজলুর রহমানকে দল শোকজ করেছে। তার একটা বক্তব্য কেন্দ্র করে তিনি বলেছেন যে অন্যদের রেফারেন্স আমি যতটুকু বুঝলাম যে নাহিদ ইসলাম বা সাজিস আলমরা রেফারেন্সে যে 5ই আগস্টে যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান হলো জামাত শিবির জড়িত, সেই জামাত শিবিরকে তিনি কালো শক্তি আখ্যায়িত করেছেন। ঠিক ওনার বক্তব্যটার পুরো অর্থটা, বিষয়টা এমন না যে তিনি জুলাই গণ অভ্যুত্থানকে কলঙ্কিত করছেন বা তার বিরোধিতা করছেন, তা তো না। তাই যদি করতেন তাহলে গত 15 বছরে ফজলুর রহমান কি বক্তব্য দিল, আমরা কি প্রচার করলাম, সেটা একটু বোঝার দরকার। ওনার একটা বক্তব্যের নানা রকম ব্যাখ্যা হইতে পারে। দল শোকজ করেছে, এরা বলেছে যে এটা মানে খুবই উদ্দেশ্যমূলক, ঠিক আছে, দল তো এটাই করে, কিন্তু হঠাৎ করে এটাকে কেন্দ্র করে মানে তার কুশপুত্তলিকা দাহ করা, বিক্ষোভ, এগুলোর মধ্য দিয়ে কি বিএনপিকে সাইজ করা নাকি ফজলুর রহমানকে সাইজ করা, আমি বিষয়টা পরিষ্কার না। ফজলুর রহমান সাম্প্রতিক সময় অনেক কথা বলছেন, তার বক্তব্যে নিঃসন্দেহে জামাত ইসলাম, এনসিপি তারা ক্ষুব্ধ হতে পারে। এটা একজন স্বাধীন মুক্ত মনা মানুষ বলতে পারে। আবার এটাও ঠিক যে বিএনপি বর্তমান একটা স্পর্শকাতর সময় অতিক্রম করছে। এই সময় হয়তো এত বক্তব্যটা বিএনপির জন্য প্রাসঙ্গিক নাও হতে পারে, কিন্তু ফজলুর রহমান তো ফজলুর রহমানই, তিনি মানে অনর্গল বলেছেন। কিন্তু আমার কথা হলো যে তিনি কি জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকার করেন না, মানেন না, বা এটাকে চাননি? যদি নাই চেয়ে থাকেন তাহলে গত 15 বছরে আমরা বিভিন্ন সময় ওনার বক্তব্য নিয়েছি, প্রচার করেছি, বিভিন্ন মিডিয়াতে দেখেছি, এবং তিনি তো পালাননি, তিনি একেবারে সাহসিকতার সাথে তিনি কথা বলে গেছেন। তাহলে সেইগুলির অর্থটা কি? আজকে হঠাৎ করে এই আওয়ামী লীগের দোষর একে ওকে বানানো হয়, আপনার মতের সাথে মিলছে না, আপনি হয়তো আওয়ামী লীগের রাজনীতির কোন একটা অংশকে সাপোর্ট করছেন। ধরেন স্বাধীনতার আগে শেখ মুজিবুর রহমান সম্পর্কে আপনি প্রশংসা করলেন, বাস আপনি হয়ে গেলেন আওয়ামী লীগের দোষর। এই যে তাহলে আপনার ভিন্ন মত থাকছে না, যেই মতের জন্য মত যাতে খোলাভাবে মানুষ তার মত প্রকাশ করতে পারে, সেটার জন্যই তো একটা পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন, মানুষের ব্যক্তি স্বাধীনতা, মত মানে কথা বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, এইগুলি তো গণঅভ্যুত্থানের সাথে যুক্ত। সুতরাং আজকে ফজলুর রহমানের এমন কি বক্তব্য হলো যে কারণে তার বাসার সামনে অবস্থান নিতে হচ্ছে, খবর যেটা বলা হচ্ছে jagonews24.com যে জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত আন্দোলনকারীদের কালো শক্তি আখ্যায়িত করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেপ্তার
এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান নিয়েছে ছাত্র জনতা। ফলে আন্দোলন ঘিরে ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে রাজধানী সেগুনবাগিচার দুদক কার্যালয় সংলগ্ন ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ চালিয়ে যান তারা। এ সময় সেনাবাহিনী সদস্য, পুলিশ সদস্যদের উপস্থিত থাকাতে আমার ধারণা যে একটু বাড়াবাড়ি হচ্ছে, এটা কৌশলে বিএনপিকেও সাইজ করার একটা প্রবণতা। ফজলুর রহমানের মতন জনপ্রিয় নেতা, যিনি মুক্তিযোদ্ধা, এরকম নেতা যদি বিএনপি থেকে মাইনাস হয়, এটা বিএনপির জন্য খুব প্লাস হবে না। তো বিএনপির ফজলুর রহমানের একটা বক্তব্যকে কেন্দ্র করে ইস্যু করে তাকে আঘাত করে কি আলটিমেটলি বিএনপিকে কি আঘাত করা হচ্ছে কিনা, এটা আমার প্রশ্ন। আমি সমীকরণে যাচ্ছি না। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত কমেন্ট করে জানাবেন। ফজু পাগলা নাম বলা নিয়ে আপত্তি প্রকাশ করেছি অবশ্যই, কারণ নাম ব্যঙ্গ করা উচিত নয়। তবে ফজলুর রহমান ইদানিং যে বিতর্কিত মন্তব্য করছে, নানাবিধ বিতর্কিত বক্তব্য দিয়ে যে সমালোচনার পাত্র হয়েছেন, এজন্য তার নিয়ে এত কিছু হচ্ছে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তকর মন্তব্য করার কারণেই এই ঘটনা ঘটছে ফজলুর রহমানের সাথে। তিনি যদি এই কথাগুলো না বলতো তাহলে তার সঙ্গে এত কিছু হতো না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত, ওপিনিয়নটা জানাবেন। আপনারা কি বলতে চান? বিএনপি নেতা ফজলুর রহমানকে নিয়ে আপনাদের কি বলার রয়েছে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি ভিডিওটা লম্বা করতেছি না, ভিডিওটা শেষ করব। ভিডিও শেষ করার আগে বলবো আপনাদেরকে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ফজলুর রহমানকে কারা গ্রেপ্তারের দাবি তুলছে এবং যারা গ্রেপ্তারের দাবি করছে ফজলুর রহমানকে, তাদেরকে নিয়ে আপনাদের কি বলার রয়েছে? বিএনপি তাকে শোকজ করেছে, এখন তাকে গ্রেপ্তারের দাবি তোলা হচ্ছে। যে ওনার দল বলতে আওয়ামী লীগ বোঝা যায় এখন, শুধুমাত্র বিএনপির পোশাকে চাদরে মরানো রয়েছে, বাকিটা সবই উনি আওয়ামী লীগ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যাই হোক, আপনারা আপনাদের ব্যক্তিগত মূল্যবান ওপিনিয়ন জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। ফজলুর রহমান শেষমেশ কি গ্রেপ্তার হবে কি হবে না, সেটাই দেখার অপেক্ষায় আছে।